এই চাকমা মারমাদের সংখ্যা তো কম, তাহলে এদেরকে ভালো রাখতে হবে। অন্য ধর্মের মানুষ কেন হিন্দুদেরকে আক্রমণ কেন করা হয়, তাদের জমি কেন কেড়ে নেওয়া হয়? তার মানে কি, যে মাইনরিটিদেরকে ভালো রাখার মধ্য দিয়ে যে ডেমোক্রেটিক ভ্যালুস হতে পারে, বাংলাদেশ যে কেবল বাঙালি মুসলমানের বাইরে সেটা বহু জাতি বহু ধর্মের রাষ্ট্র হতে পারে, সেই বহুত্ববাদী কনসেপ্টটা যেহেতু শাসকবর্গের মাথায় নেই, যে কারণে আমাদের সংবিধানের মধ্যে রিফ্লেকশনটা নেই, এবং এই সংবিধান শাসকবর্গরা তো রাষ্ট্রটা চালায়, প্রতিদিনের যে চর্চা, সো এর মধ্য দিয়ে প্রতিদিনের চর্চায় আপনি দেখেন যে আদিবাসীরা আরো প্রান্তিক হচ্ছে, তারা জমি জমা হারাচ্ছে, শ্মশান হারাচ্ছে, মন্দির হারাচ্ছে, এবং তাদের আইডেন্টিটি হারিয়ে সংবিধানে জোর করে বলা হয়েছে বাংলাদেশের সমস্ত জনগণ বাঙালি বলে চিনি। এই যে একটা অ্যানথ্রোপোলজিক্যালি একটা মিস্টেক, কোনো চাকমা কোনোদিন বাঙালি হতে পারে না, কোনো বাঙালি কোনোদিন চাকমা হতে পারে না, এটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে চাপিয়ে দেওয়া জাতীয়তাবাদ, তাদের যে সুযোগ সুবিধা সম্পদ কিছুই দিচ্ছেন না, সেই কারণেই কিন্তু এরকম একটা অসহযোগ আন্দোলনের কথা বলা হয়েছে। এবং শাসকবর্গ এখন ওটাকে সিরিয়াসলি নিচ্ছে না, এই কারণে তারা জানে যে পাহাড়িদেরকে 4 পর্বে ভাগ করতে পেরেছি আমরা, তাদের সেই সামাজিক শক্তি নাই, তাদের সেই রাজনৈতিক শক্তি নাই সংগঠিত হবার জন্য, সেই কারণে তারা এটা কেয়ার করছে না। আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো, একটা ছোট বিরতি নিয়ে আসছি, আরো কথা বলবো আমরা একটি ছোট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলাদেশ এখন বিরতির মধ্যেই আমাদের সাথে যোগ দিয়েছেন সাংবাদিক ও লেখক আবু সাইদ খান। স্বাগত আপনাকে। আমরা কথা বলছিলাম পার্বত্য শান্তি চুক্তি নিয়ে। 17 বছর হয়ে গেল, ডিসেম্বরের 2 তারিখে 17 বছর পূর্তি হবে শান্তি চুক্তির, কিন্তু এখনো পার্বত্য চট্টগ্রামের যে জনসংহতি সমিতি আছে যাদের সাথে চুক্তি হয়েছিল, তারা দাবি করছেন যে চুক্তির 2/3 এখনো পূরণ হয়নি, এবং তার কারণে তারা 1 মে পর্যন্ত আগামী বছরের তারা একটি আলটিমেটাম দিয়েছেন, এবং তখন থেকে অসহযোগ আন্দোলন শুরু করবেন যদি এর মধ্যে চুক্তির সবগুলো ধারা পূরণ না হয়। এবং রুবেদ স্যারের সাথে কথা বলছিলাম আমরা, তিনি আমাদের বলছিলেন যে যেই অনাস্থার সম্পর্কটি তৈরি হয়েছে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী এবং বাংলাদেশে যে সরকার আছে, বা বিশেষ করে বাঙালি যে সেটলাররা আছেন সেখানে, আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে এই যে অনাস্থার সম্পর্কটি তৈরি হয়েছে, আমরা তো মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম যে একটি অসাম্প্রদায়িক চেতনার কথা বলে বাংলাদেশ রাষ্ট্রটির প্রতিষ্ঠা হয়েছিল, এবং সব ধর্ম, সব মত, সব সম্প্রদায় সবাইকে একসাথে নিয়ে সবার একটি রাষ্ট্র হবে এরকম একটি চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছিল। এবং আমরা এখন 72-এর সংবিধানের কথাও বলি যে একটি অসাম্প্রদায়িক সংবিধান ছিল। তো সেই জায়গা থেকে আজকে এই ধরনের অনাস্থার সম্পর্ক সেটি তৈরি হলো কিভাবে? হ্যাঁ, আপনি যথার্থই প্রশ্ন করেছেন যে আসলে সমস্যাটা চেতনাগত, দৃষ্টিভঙ্গিগত বিষয়। বাংলাদেশটা কার রাষ্ট্র? বাংলাদেশটা কি কেবলমাত্র বাঙালি রাষ্ট্র, কিংবা বাংলাদেশ কি কেবলমাত্র বাঙালি মুসলমানের রাষ্ট্র? আমরা লক্ষ্য করি আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তখন এই রাষ্ট্রটা বাঙালি মুসলমানের রাষ্ট্র হয়ে যায়, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন এটা বাংলাদেশি মুসলমানের রাষ্ট্র হয়ে যায়। বাঙালি মুসলমানের রাষ্ট্র এবং বাংলাদেশি মুসলমানের রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য নাই, একই বিষয়। এখানে যে আদিবাসী, এখানে যে অন্য সম্প্রদায়ের মানুষ আছে, সেইটা কিন্তু আমাদের নীতি নির্ধারকদের বিবেচনায় নেই। সমস্যাটা কিন্তু সেখানেই। এখানে যেমন আমরা দেখি, এমনকি আমাদের মিডিয়ার বিবেচনাও নেই। আমরা অনেক সময় দেখি কি, যে যখন বিজয় দিবস আসে আমরা লিখি বাঙালির বিজয়, আমরা লিখি বাঙালির স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতা তো সবার। এটা ঠিক যে এই সংগ্রামটা সঙ্গত কারণেই এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা এখানে পাকিস্তানিদের শোষণ শাসনের বিরুদ্ধে লড়াইটা শুরু করেছিল। কিন্তু আমাদের দেশের নামই তো বাংলাদেশ। না, আমি সেই জায়গাতে আসি। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এই সংগ্রামটা শুরু হয়েছিল, কিন্তু এই সংগ্রামের ধারায় তো এটা কেবলমাত্র বাঙালির সংগ্রাম থাকে নাই। 71-এর মুক্তিযুদ্ধ এটা কেবলমাত্র বাঙালির জাতীয় সংগ্রাম থাকে নাই, এটা একটা বাঙালির একটা বহুজাতিক কিংবা আমি বলবো মহাজাতিক সংগ্রামে পরিণত হয়েছে। সবাই অস্ত্র হাতে এই সংগ্রামের ধারায় সাঁওতাল, গারো, মারমা, চাকমা, ত্রিপুরা সমস্ত জনগোষ্ঠীর মানুষ বাঙালি পাশাপাশি মিশেছে এবং একসঙ্গে যুদ্ধ করে সবার রক্ত একই ধারায় প্রবাহিত হয়েছে। এবং এই যে ঐক্য, যে মহাজাতিক ঐক্য, যে বাংলাদেশ ন্যাশন, আমি যে ঐক্য, সেই জায়গাটা সেই আমরা বিবেচনায় রাখছি না। সমস্যাটা কিন্তু সেখানে এই সৃষ্টি হচ্ছে। এবং এখানে একটা শ্রেষ্ঠত্ব ধারণা যে বাঙালি হচ্ছে যেহেতু সংখ্যাগুরু, অতএব বাঙালি শ্রেষ্ঠ, কিংবা অন্যান্যভাবে বাঙালি শ্রেষ্ঠ এবং মুসলমানরা শ্রেষ্ঠ। এই মুসলমানের শ্রেষ্ঠত্বের অহংকার আর বাঙালির শ্রেষ্ঠত্ব অহংকার, এই দুটো মিলে এখানে আদিবাসী এবং এখানে যারা সংখ্যায় কম সেই বসতি রয়েছে তাদের প্রতি বিভিন্ন রকম উপেক্ষা করা হচ্ছে, তাদেরকে আদিবাসী হিসাবে স্বীকার করা হচ্ছে না, বলা হচ্ছে উপজাতি। তো তারা কার উপজাতি? তারা প্রশ্ন করে কার উপজাতি। এমনকি ইংরেজি ট্রাইব শব্দটার বাংলা উপজাতি, এটাও একটা ভুল। যেমন ট্রাইবের নেপালি ভাষা এবং ভারতের অন্যান্য ভাষায় এটার অনুবাদ হচ্ছে জনজাতি, আর আমাদেরকে বলা হচ্ছে উপজাতি।
মানে আমাদের এখানে উপজাতি ব্যবহার করে তাদেরকে কটাক্ষ করা হয়েছে, এবং বিভিন্ন সময় পাকিস্তান আমল থেকে বিভিন্ন সময় যে সমস্ত প্রকল্প গ্রহণ করার মধ্য দিয়ে তারা উদ্বাস্ত হয়েছে এবং তাদেরকে একটা সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেখানে বাঙালি বসতি স্থাপন করা হয়েছে। এই যে উদার মানবিক জায়গা থেকে সংখ্যালঘুদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এখানে হচ্ছে রাষ্ট্রীয় নীতির ব্যাপারটা। আজকের যে ইউরোপে যে জাতিরাষ্ট্রের উদ্ভব হয়েছিল 18 শতক এবং 19 শতকের মধ্য দিয়ে, সেই জাতিরাষ্ট্রের সেই সংজ্ঞার জায়গায় কিন্তু তারা থাকেনি। সেই জাতিরাষ্ট্রের অভ্যন্তরেও তারা অন্যান্য আদিবাসী এবং সংখ্যালঘু জাতিসত্তাগুলোকে কিভাবে অধিকার দেওয়া যায় সেটা নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা হচ্ছে এবং সম অধিকারের বিষয়টা সেখানে বিবেচিত হচ্ছে, এবং সেখানে একটা বহুত্ববাদী চিন্তার জায়গাগুলোকে ইস্টাবলিশ করা হয়েছে। কিন্তু আমরা সেখানে বাঙালি, এখন একটা বিষয়টা হচ্ছে জাতীয়তাবাদটা একটা ভালো জিনিস। যখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে, কলোনির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা সংগ্রামে, তখন জাতীয়তাবাদ প্রোগ্রেসিভ। কিন্তু জাতীয়তাবাদ যখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই না করে তার দেশের অভ্যন্তরে তার শ্রেষ্ঠত্ব এবং অহংকার জারির চেষ্টা করে, তখন ক্ষুদ্র জাতি সত্তা এবং ছোট ছোট সম্প্রদায়গুলো তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কারণটা কিন্তু আমরা এখনো কারো কথা থেকে আমরা পরিষ্কার করতে পারছি না। যে আমরা দেখলাম যে বাংলাদেশ যখন প্রতিষ্ঠা হয় তখন আসলে একটি সবার জন্য রাষ্ট্রের কথাই বলা হচ্ছিল এবং সবার মধ্যে সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছে। সেখানে 72 সালের সংবিধানের মধ্যেই কিছু ত্রুটিটা রয়ে গেছে। আমাদের 72 সালের সংবিধান অনেক ডেমোক্রেটিক সংবিধান, কিন্তু সেখানে কিছু ত্রুটি রয়ে গেছে। সেখানে বাঙালি জাতীয়তাবাদকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়। প্রথম কিন্তু আমাদের খেয়াল আছে মুক্তিযুদ্ধ চলাকালে আমাদের তাজউদ্দিন সাহেবেরও বিভিন্ন ঘোষণা রয়েছে যে 3টে হচ্ছে আমাদের মূল নীতি, এবং সেটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এবং জাতীয়তাবাদ তো ছিলই। এটা বলার, সংবিধানে লেখার কোনো দরকার ছিল কিনা সেই প্রশ্ন। তারপরে যখন লেখা হয়েছিল তাহলে খুব অন্যান্য জাতিসত্তা, চাকমা, মারমা, ত্রিপুরা, তাদের স্বীকৃতির ব্যাপার ছিল। তখন মানবেন্দ্রনাথ লারমা, এম.এন. লারমা এই দাবিটা উনি তুলেছিলেন। উনি বলেছিলেন যে আমি তো বাংলাদেশি, আমি বাংলাদেশের অধিবাসী, কিন্তু আমি তো বাঙালি না, আমার সঙ্গে ঐক্য আছে, আবার আমার সঙ্গে তো বৈচিত্র্য আছে। আসলে এখানে ব্যাপারটা হয় কি, মানে বৈচিত্র্যের মাঝে ঐক্য, এই যে কনসেপ্টটা, এটা ধারণ করতে পারে নাই, সেই সময় উপেক্ষা করা হয়েছে। আমরা বাঙালি জাতীয়তাবাদী উত্তাপে আমরা এতই ছিলাম, মানে এই উত্তাপ এবং উষ্ণতায় আমরা এতই আন্দোলিত ছিলাম যে আমরা অন্যান্য আমাদের পাশের অন্য জাতিসত্তাগুলোকে আমরা দেখতে পাইনি। এই যে ভুলটা, এই ভুলের থেকেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে। এবং অধিকার প্রতিষ্ঠার জন্য তারা যে গণতান্ত্রিক সংগ্রামের সুযোগটা না দিয়ে সেখানে ইনসার্জেন্সি করা হয়েছে, সেখানে অস্ত্রের ভাষায় কথা বলা হয়েছে এবং একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় শান্তি চুক্তি হচ্ছে একটা রিয়েলাইজেশন, এবং এখানে নেতৃত্বের রিয়েলাইজেশনের মধ্য দিয়ে এটা শুধরানোর জন্য শান্তি চুক্তি হয়েছিল। কিন্তু শান্তি চুক্তি যে সমস্ত ধারাগুলোকে এবং তাদের যে অধিকার, ভূমি সমস্যা এবং তাদের স্বায়ত্তশাসনের যে সমস্যা, এইগুলোকে এখনো নিশ্চিত করা হয়নি। এবং আমাদের একটা ধারণা তৈরি হয়েছে, এবং অনেকেই মনে করেন, আমলা রাজনীতিবিদ অনেকেই মনে করেন যে পাহাড়িদেরকে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে এই অধিকার দিলে বোধহয় ওরা বিচ্ছিন্ন হয়ে যাবে, ওরা বোধহয় আলাদা হয়ে যাবে। কিন্তু অধিকার দিয়ে তো মানুষ বিচ্ছিন্ন না, বরং অধিকার দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে আরো ঐক্য এবং তাদের আমি এটা একটু যোগ করতে চাই যে বাঙালি শাসকবর্গরা বলবার চেষ্টা করেন যে ওরা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী। তো এই প্রশ্ন আমি অনেকবার লিখে চেষ্টা করেছি। আপনি জানেন যখন মোবাইল ফোনে নেটওয়ার্ক দেওয়া হয়, 61 জেলায় দেওয়া হতো, 3 জেলায় দেওয়া হতো না। পেপারে বিজ্ঞাপন আসতো বাংলাদেশের 61 জেলায় নেটওয়ার্ক। তো বাংলাদেশের জেলা কি 61টি না 64টি? এখন তো দেওয়া হয়েছে। কে বিচ্ছিন্নতাবাদী? যারা এই নেটওয়ার্কের মধ্যে আসতে চায় তারা, নাকি আমরা নিরাপত্তার অজুহাতে তাদেরকে নেটওয়ার্ক থেকে বাইরে রাখি তারা বাংলাদেশের সংবিধানের মধ্যে তাদের স্বীকৃতি চায় আদিবাসী হিসেবে। তো যারা স্বীকৃতি চায় তারা কি বিচ্ছিন্নতাবাদী, সংবিধানের মধ্যে ঢুকতে চায়, আসতে চায়, নাকি যারা আমরা সংবিধানের মধ্যে তাদেরকে ঢুকাতে দিই না তারা বিচ্ছিন্নতা? কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই গত 20-25 বছরে, এখন পরিস্থিতি তো শুরুতে কিন্তু অনেক কম সংখ্যক বাঙালি সেখানে ছিলেন, কিন্তু এখন কিন্তু প্রায় সমান সংখ্যক বাঙালি। এখন হচ্ছে যে 55 ভাগ এবং 45 ভাগ হয়ে গেছে, এবং এইভাবে এখন প্রতিনিয়ত এরকম চলছে। কিন্তু মাইগ্রেশন গুলো এখন যে অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছে সেটিকে আবার নিরসন করার এখন কি কোনো উপায় আছে? শুধুমাত্র বাঙালিদেরকে তো সরিয়ে আনাও সম্ভব না যারা সেখানে। না, চুক্তির মধ্যে কিন্তু বলা আছে যে যারা পরে গেছে, এরকম একটা ব্যাপার আছে যে সেটেলমেন্টটা কবে হয়েছে তার আগ পর্যন্ত